মাইকিং করে সংসার চালাচ্ছেন গাজীপুরে দৃষ্টিহীন কোরআনে হাফেজ আসাদ ও প্রতিবন্ধী আক্তার। মায়ের কোল থেকে ছিনিয়ে সন্তানকে বিক্রি করলেন ফরিদপুরের এক পাষণ্ড বাবা। জয়পুরহাটে তালের রস থেকে তৈরি হচ্ছে সুস্বাদু লালিগুড়। তালের রসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন রসপ্রেমীরা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মাইকিং করে সংসার চালাচ্ছেন দুই প্রতিবন্ধী মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ আসাদ মিয়া। গাজীপুরের কাপাসিয়ার সুলতানপুর গ্রামের দুই প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভিক্ষার পথ বেছে না নিয়ে মাইকিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তারা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, মৃত্যু সংবাদ সহ বিভিন্ন ঘোষণা প্রচার করে থাকেন। এই আয়ে তারা তাদের সন্তানদের নিয়ে গড়ে তুলেছেন একটি সংগ্রামী পরিবার, যা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে। বিস্তারিত রিপোর্টে। মাইকিং করে সংসার চালাচ্ছেন দৃষ্টিহীন কোরআনে হাফেজ আসাদ মিয়া। সেই সাথে প্রতিবন্ধকতাকে পুঁজি না করে মাইকিং করে সংসার চালাচ্ছেন আরেক প্রতিবন্ধী আক্তার হোসেন। দুজন প্রতিবন্ধীর এই অদম্য এগিয়ে চলাকে সাহসী পদক্ষেপ মনে করছেন এলাকাবাসী। দুনিয়াটা ছায়া দেখতে পারে নাই, কোরআনের অক্ষরও দেখতে পারে নাই। হুজুরে আমাকে একটি একটি আয়াত করে বলেছে, আমি শুনিয়া এই এমনিভাবে 27 পারা কোরআন হেফজ আল্লাহ পাক রাব্বুল আলামিন। ওনারা আসলেই ব্যতিক্রমধর্মী। তারা ছোটকাল থেকেই যে সংগ্রাম করে বড় হচ্ছে এবং ভিক্ষাবৃত্তি ভালো না, তারা এটা সমাজে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে। গাজীপুর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামের দুই প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ আক্তার হোসেন ও আসাদ মিয়া দেখিয়েছেন কিভাবে অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে জীবনের প্রতিকূলতাকে জয় করা যায়। ভিক্ষার পথ বেছে না নিয়ে তারা বেছে নিয়েছেন সম্মানের জীবন। মাইকিং করে সংসার চালাচ্ছেন আত্মমর্যাদার সঙ্গে। আমি প্রতিবন্ধী মানুষ, বিভিন্ন অনুষ্ঠানের প্রচার করে আমার সংসার চালিত হয়। আমি একজন অন্ধ, আমার দুটি চোখ অন্ধ, দুনিয়াটা ছায়া দেখতে পারে নাই। আমি বিভিন্ন অনুষ্ঠানে মানুষের যারা মৃত্যুবরণ করে তাদের মাইকিং করে এবং ওয়াজ মাহফিলের মাইকে করে এইভাবে আমাদের সংসার মোটামুটি চলে। আক্তার হোসেনের দুই পা অচল, কিন্তু সে বাধা তাকে থামাতে পারেনি। ব্যাটারি চালিত অটোরিকশায় বসেই তিনি এলাকায় মাইকিং এর কাজ করে যাচ্ছেন। অপরদিকে দৃষ্টিহীন কোরআনে হাফেজ আসাদ মিয়ার পাশে আছেন তার স্ত্রী, যিনি অটোরিকশা চালানোর দায়িত্ব নিজেই নিয়েছেন। একই সঙ্গে তারা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, ওয়াজ মাহফিল, জরুরি ঘোষণা এবং মৃত্যু সংবাদ সহ নানা ধরনের তথ্য প্রচার করে থাকেন। আমার দুনো পাও সমস্যা, দাঁড়াইয়া হাঁটতে পারি না। আমার হাঁটা চলাফেরা করতে হয় হাত দিয়ে আর হাঁটু দিয়ে। আমি তো আর দেখতে পারি নাই। আমার বাড়িগুলি গাড়ি এটা চালায় লয়ে যায়, ব্যাটারি চালিত গাড়ি। এইভাবে আমার দিন আল্লাহর রহমত চলে। কোনো তথ্য লিখে দিলে কিংবা একবার শুনিয়ে দিলে তারা সেটি সঠিকভাবে পরিষ্কার ভাষায় মাইকে প্রচার করতে সক্ষম। এই বিনিময়ে যা অর্থ উপার্জন হয় তাই দিয়েই গড়ে তুলেছেন তাদের ছোট্ট সংসার। আক্তার হোসেনের 5 সন্তান ও আসাদ মিয়ার 3 সন্তান নিয়ে চলছে তাদের সংগ্রামী জীবন। বিভিন্ন অনুষ্ঠানের, মৃত্যু সংবাদের, ওয়াজ মাহফিলের বিভিন্ন প্রচার করি। হাতে মানুষে আমাকে যাহা হাদিয়া দেয় তাহা নিয়ে আমার সংসার চালিত হয়। তাদের এই আত্মনির্ভরশীলতা ও অদম্য মানসিকতা এলাকার মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। প্রতিবন্ধকতাকে শক্তিতে রূপান্তর করার এই উদাহরণ সমাজে সৃষ্টি করেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আক্তার মিয়া এবং ওনারা আমার ওয়ার্ডের প্রতিবন্ধী একটা গাড়ির মধ্যে মাইক সেট ভাড়া নিয়ে সে প্রচার করার পর যে হাদিয়াটা পাই, এটি নিয়ে তার জীবনযাপন, তার ছেলে মেয়ে এবং লেখাপড়া সম্পূর্ণ সে পরিচালিত করে। ভিক্ষাবৃত্তির দিকে না ঝুঁকে তারা এই যে সমাজের এই পরিশ্রম করে বড় হয়ে অক্ষম হয়েও তারা সংসার চালাচ্ছে। অদম্য এই মানুষগুলোর সাহসী পদক্ষেপে দূর হোক ভিক্ষাবৃত্তি, সগর্বে মাথা উঁচু করে বাঁচুক প্রতিটি মানুষ। নাজমা, মাই টিভি। ফরিদপুরের নগরকান্দার রানপাশা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সাবেক স্বামী কায়ুম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তার 8 মাস বয়সী কন্যা সন্তান তানহা আক্তারকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে 1.5 লাখ টাকায় বিক্রি করেছেন। পপি বেগম এবং কায়ুমের বিয়ে হয়েছিল
3 বছর আগে পারিবারিক কলহে তাদের বিচ্ছেদ হয়। তালাকের পর কাইয়ুম মেয়েকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান, কিন্তু পরে জানতে পারেন মেয়েকে বিক্রি করে দিয়েছেন কোহিনুর বেগম নামে একজনের কাছে। বিস্তারিত রিপোর্টে। 8 মাসের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে 1.5 লাখ টাকায় করলেন এক পাষণ্ড বাবা। সন্তানকে হারিয়ে আহাজারিতে দিন কাটছে মায়ের। একটিবার সন্তানের মুখ দেখতে হন্যে হয়ে সব জায়গায় সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন এই অভাগী মা। কতটা যন্ত্রণা কষ্ট সন্তান হারানোর, শুধু একমাত্র আল্লাহ জানে, তার মা জানে সন্তানের কতটা কষ্ট। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রানপাশা গ্রামে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সর্দারের মেয়ে পপি বেগম। 3 বছর আগে তার বিয়ে হয় ফরিদপুরের কাইয়ুম বিশ্বাসের সঙ্গে। সংসারের শুরুটা সুখে কাটলেও পারিবারিক কলহের জেরে গত বছরের 2রা নভেম্বর স্থানীয় সালিশে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 2022 সালের জানুয়ারি মাসের 28 তারিখে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমাদের সংসারে টুকিটাকি খুঁটিনাটি সবসময় ঝগড়া জঞ্জাল হয়েই থাকে। সে আমার খুব অত্যাচার করে। ঝগড়া জঞ্জালের সময়ও আমার আবার মুখোমুখি ভাবে 3 তালাক দেয়। দেওয়ার পরে আমি ভাবছি যে আমার সাথে সংসার করবে, এই খবর দিয়ে আবার আনার পরে একটা স্ট্যাম্প করার পরে ওইটা বলে যে তুমি এইখানে সই করো। সই করার পর ওইটা তালাকনামা ছিল, এটা আমি জানতাম না। তালাকের পর 8 মাস বয়সী শিশু তানহা আক্তারকে মায়ের কাছ থেকে নিয়ে যান কাইয়ুম। তখন বলেছিলেন পরে ফিরিয়ে দেবেন, কিন্তু তা ছিল এক নির্মম প্রতারণা। অনেকবার অনুরোধ করার পরও মেয়েকে দেখতে পাননি পপি বেগম। এক পর্যায়ে জানা যায় কাইয়ুম বিশ্বাস শিশু তানহাকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন ফুলসুতি গ্রামের এক নারী কোহিনুর বেগমের কাছে। আমার কাছ থেকে আর কি আমার বাচ্চাটা, আমার ননদ মিতা, সে আমার কাছ থেকে কাইড়ে নিয়ে যায়। নেওয়ার পরে তখন আমি আমার ওই বাচ্চারে দেখতে চাই। দেখার পরে মেম্বারের মাধ্যমে আসি, বলছে বাচ্চাটা আমাদের কাছে থাকুক, তোমার যখন মন চাই তুমি দেখতে পারবা, নিতে পারবা, তুমি বাচ্চা দিয়ে কি করবা। তখন আমি বলছি আমার সন্তান আমি দিতে চাই না। তখন বললো কি না আমাদের কাছে থাকুক, আমরা এর পালবো পশু। তখন আমার স্বামী ওই বাচ্চাটারে আর ওদের বাড়িতে নেয় না। না নেওয়ার পরে আমাদের ননদের পরামর্শে সাকাল গ্রামে কুপাচ্ছিকের এক মেয়ে কোহিনুর নাম, তার বাচ্চা হয় না 14-15 বছর। সেই মহিলার কাছে আমি জানতে পারি খোঁজ নিয়ে যে সেই বাচ্চাটারে সে 1.5 লাখ টাকায় কোহিনুর বেগমের বাড়িতেও গিয়ে মেয়েকে একবার দেখতে চান পপি বেগম, কিন্তু সেখানেও কান্না কাকুতি মিনতি কিছুই কাজে আসেনি। ঘটনার পর পপি বেগম ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কাইয়ুম বিশ্বাস, তার 3 বোন ও এক সহযোগীর বিরুদ্ধে দায়ের করা হয় এই মামলাটি। মামলায় শিশু বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে এক স্থানীয় দলিল লেখকের নামও উল্লেখ করা হয়েছে। ফুলসুতি বাড়ি, তার সেও এই কথা বলছে। তার বাড়িতেও গেছিলাম বাচ্চার খোঁজে। তখন বলছে যে এই বাচ্চা আমার ভাগ্নি নিচে, বাচ্চা চাইলে তো তোমার কথায় বাচ্চা দেব না। আমার কলেজের টুকরোটারে কাছে পাওয়ার জন্য আমার সরকারের কাছে একটাই প্রার্থনা, দাবি, আমি যেন আমার সন্তানটারে আমার বইকে যেন সরকারের ফিরাই দেয়। না না না, আমি কোনো লিখেও না, আমার হাতের লেখাও যেটা পাবেন না, আমি কোনো লেখালেখি করি না। আমি ওনাকে চিনিও না, জানিও না। এদিকে বাচ্চা করা অভিযুক্ত পরিবার জানিয়েছে পপি আক্তার তালাকের পর তার সন্তানকে 4 মাস বয়সী রেখে চলে যায়। ছোট বাচ্চাটিকে লালন পালনে অসুবিধা হয় তার পিতার। এতে করে বাচ্চাটিকে কোহিনুর বেগমের কাছে লালন পালনের জন্য পশু হিসেবে দিয়ে দেন। বাচ্চার ঘটনা আমরা শুনছি যে সে হলো তার সাথে ডিভোর্স হয়ে গেছে, পরে একটা বাচ্চাটা আর কি সে নেয় না, সে 6 ছেলে লিখে দিয়ে গেছে বাচ্চাটা। শুনছি যে বাচ্চা সে তার বন্ধুর বউরে দিয়ে পালাইতেছে, তার বাচ্চা কাচ্চা নাই, তাকে দিচ্ছে পালার জন্য, কিন্তু কোনো বেচা কেনা কিচ্ছু হয় নাই। আমরা টাকা দেখি তারা দিছে বাচ্চাটা, তারা বিশে মিথ্যা কথা করবো, মাটির তলে দেওয়া লাগে। মেয়েটা যখন নিছিল তখন মেয়ে ফেলাই হয়ে গেছিল, মেয়ের মায়ের যখন মেয়ের মা ফেলাই হয়ে গেছিল, হয়তো বা তারা ওই হিসেবে পালতে পারে না, আরেকজনে দিয়েছে, সেক্ষেত্রে তো আর বোন ভিকটিম করা দোষীও না। অন্যদিকে আদালতের নির্দেশে তদন্ত চলছে। যে স্থানে শিশুটিকে রাখা হয়েছিল সেখানে গিয়ে পাওয়া যায়নি শিশুকে। শিশুটিকে খুঁজে পাওয়া গেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রায় আজকে 2 দিন বা 3 দিন প্রতিদিনই আমরা অভিযান করতে বিভিন্ন জায়গায়, যেই ঠিকানা সেই ঠিকানা নাই, যেইখানে আমরা তথ্য পেতেছি সেইখানে আমরা যাচ্ছি। তারপর আমরা চেষ্টায় আছি, যেইটুকু এখন জানি ঢাকার অজ্ঞাত স্থানে আছে, এই 2-1 দিনের মধ্যে আমরা সেটা উদ্ধার করার চেষ্টা করব। শিশু শুধু আইন বিরোধী নয়, মানবতা বিরোধীও। দ্রুত শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক, এমনটাই দাবি সচেতন মহলের। জয়পুরহাটের খেতলাল উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে তালের রস। গ্রামীণ জনপদে শত শত তালগাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন নিম্ন আয়ের মানুষ। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে এই রস সংগ্রহ। গাছিরা সকালে রস সংগ্রহ করে বিকেলে রাস্তার পাশে বিক্রি করেন কাঁচা রস, দানা ও লালিকর। এতে পর্যটকরাও আকৃষ্ট হচ্ছেন। বিস্তারিত রিপোর্টে।
গাছ থেকে সংগ্রহ করা তালের রসে তৈরি হচ্ছে লালি গুড়। দেখতে লোভনীয় ও স্বাদে অতুলনীয় এই গুড় ও তালের রসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টি প্রেমীরা। এখানে তালের রস পাওয়া যায়, আমরা অনেক আগে থেকে শুনছি, কখনো খাই নাই। আমার ফ্রেন্ড সার্কেলরা খাইছে বিধায় আজকে আসছি তালের রস খাইতে। এটা খাইতে একদম সুস্বাদু। জয়পুরহাটের খেতলাল উপজেলার গ্রামীণ জনপদে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সুস্বাদু পানীয় তালের রস। গ্রীষ্মের শুরুতেই উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ, পুকুর পাড়, গ্রামের রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছের দৃশ্য চোখে পড়ে। এই তাল গাছগুলো থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার শত শত নিম্ন আয়ের মানুষ। 80-90 দিনে গাছ লাগে, মোটামুটি সংসার আমাদের মোটামুটি ভালো চলে এবং এখান থেকে কিছু 10 টাকা আয় হয়। অন্য সংসারের পাশাপাশি এই কাজটা আমরা করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 3 মাস ধরে। স্থানীয় প্রবীণরা জানান, বজ্রপাত রোধে কার্যকর হওয়ায় এবং পারিবারিক প্রয়োজনেই তারা রাস্তার ধারে, কৃষি জমির পাশে ও পুকুর পাড়ে তাল গাছ রোপণ করেছিলেন বহু বছর আগে। এখন এই তাল গাছগুলো যেন হয়ে উঠেছে আয়ের অন্যতম উৎস। প্রতি বছর চৈত্র মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে তাল গাছ থেকে রস সংগ্রহের কাজ। আমাদের এই 3টা মাসের জন্য আরো সুবিধা, যে রস পাওয়া যায় এবং টাটকা গুঁড়ো পাওয়া যায়, এই জন্য আমাদের আরো লোক বেশি জমজমাট হয়। এমনি তো 3টা মাস গরমের মাস, এনারা আসে রস খায়, শরীরটাও ঠান্ডা হয়, পেটটাও ঠান্ডা হয়। তুলসীগঙ্গা নদীর তীরবর্তী আচরাঙ্গা দিঘির পাড়ে দেখা মেলে শত শত তাল গাছে ঝুলতে থাকা মাটির হাড়ি। এখানকার গাছিরা সকালবেলায় তাল গাছ থেকে টাটকা রস সংগ্রহ করে বিকেল হতে রাস্তার পাশে বসে যান রস বিক্রির জন্য। কেউ বিক্রি করছেন কাঁচা রস, কেউ আবার তৈরি করছেন সুস্বাদু দানা ও লালি গুড়। এতে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে এই গ্রামীণ পণ্য। এই সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের লোকের ভিড়ে এখানে জমজমাট। দূর দূরান্ত থেকে লোকজন আসে রস খাবার, রসটা খায় খুব সুস্বাদু রস তারা বলে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন আচরাঙ্গা দিঘি দেখতে এবং তালের রস পান করতে। কেউ কেউ আবার বোতলে ভরে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। গাছ থেকে পেরে আনলো, আমরা তালের রস খেলাম। অফিস শেষ হয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু জয়পুরহাট বিখ্যাত আচরাঙ্গা দিঘিতে ঘুরতে আসলাম। টাটকা রস গাছ থেকে পেরে এনারা আমাদেরকে দিল, খাইলাম, খুবই ভালো লাগলো। তালের গুড় আর রস এখানে পাওয়া যায়, আমরা আসছি নিতে। এ বিষয়ে জেলা সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসার জানান, তালের রস স্বাভাবিক অবস্থায় বেশ স্বাস্থ্যকর, তবে রস সংগ্রহের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তা না হলে এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় তালের রস খাওয়ার একটা খবর আমরা পাচ্ছি। আসলে তালের রস খাওয়ার মাধ্যমে কোনো স্বাস্থ্য উপকারিতা তেমন কোনো উপকার নেই, তবে এর ক্ষতির সম্ভাবনাই বেশি। কারণ আমরা জানি বাদুর, খেজুর, তালের রস এগুলো খেয়ে থাকে, আর অনেকে খেজুরের রস এবং তালের রস থেকে গুড় তৈরি করে থাকেন। গুড় খেতে কোনো সমস্যা নেই, গুড়ের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, কারণ আমরা জানি যে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে ভাইরাস ধ্বংস হয়ে যায়, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে ফুটালে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। যেহেতু গুড় প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় জাল দিয়ে তৈরি করা হয়। তালের রসকে কেন্দ্র করে জমে উঠেছে খেতলালের স্থানীয় অর্থনীতি। এই মৌসুমী পেশা যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, তেমনি কৃষি নির্ভর মানুষের জীবনে এনেছে আর্থিক স্বস্তি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।